পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের 2026 সালের নতুন বই প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 2। তো এটি হলো তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় 2। অধ্যায়টির নাম হলো জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। তো এই ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় 2 এটি সম্পূর্ণ শেষ করে দিব, যাতে এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় কোনো ধরনের প্রশ্ন করা হলে এবং তোমাদের স্কুলে তোমাদের টিচাররা এই অধ্যায় থেকে তোমাদের যে কোনো প্রশ্নগুলো তোমরা যাতে সে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিতে পারো। তো শিক্ষার্থীরা, আমরা এর আগের ভিডিওতে তোমাদের আমরা একটু উপরে স্ক্রল করে দেখাই। আমরা এর আগের ভিডিওতে তোমাদের অধ্যায় 1 জীবের আবাসস্থল এটা শেষ করে দিয়েছিলাম। তো এখানে তোমরা সূচিপত্রে দেখতে পাচ্ছ অধ্যায় 1 জীবের আবাসস্থল। তো এর আগের ভিডিওতে আমরা তোমাদের এই অধ্যায়টি সম্পূর্ণ শেষ করে দিয়েছিলাম এবং আজকের এই ভিডিওতে আমরা তোমাদের শেষ করব অধ্যায় 2 জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। তো তোমাদের এই অধ্যায়ের যত ধরনের ছক পূরণ রয়েছে সবগুলো ছক পূরণ তোমাদের বিস্তারিত উত্তর সহ দেখিয়ে দিব এবং অনুশীলনীতে যত ধরনের প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়ে দিব। তো এভাবে তোমাদের যে অধ্যায়গুলো দেখতে পাচ্ছ সবগুলো অধ্যায় আমরা এভাবে শেষ করে দিব। তো শিক্ষার্থীরা, তোমরা নিয়মিত আমাদের ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে, যাতে আমরা তোমাদের এই ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ অধ্যায় 2 জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। তো এখানে আমরা একটু নিচে স্ক্রল করি। এখানে আমরা তোমাদের এই অধ্যায়ে প্রথমে একটা চক দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের কি করতে হবে সেটা একটু দেখি। এখানে আমাদের বলা হয়েছে আমরা বেঁচে থাকার জন্য পরিবেশের যে সকল জড়বস্তুর উপর নির্ভর করি তাদের নাম নিচের চকে দেওয়া আছে। এই জড়বস্তুগুলো কী কাজে ব্যবহার করা হয় তা খুঁজে বের করে নিচের ছক পূরণ করি। উদাহরণ হিসেবে একটির ব্যবহার দেওয়া আছে। তো শিক্ষার্থীরা, এখানে আমরা জড়বস্তু দেখতে পাচ্ছি পানি, বায়ু, সূর্য, মাটি। তো এখানে উদাহরণ হিসেবে আমাদের একটা দেওয়া আছে পানি। তো এখানে আমরা পানি কী কাজে ব্যবহার করি? ফান করা, গোসল করা, চাষাবাদ করা। তো এভাবে আমাদের সেম আমরা বায়ু কী কাজে ব্যবহার হয়, তারপর সূর্য কী কাজে ব্যবহার হয়, তারপর মাটি কী কাজে ব্যবহার হয়, এসব বিষয় নিয়ে আমাদের এই ছকটা পূরণ করতে হবে। তো আমি এখন তোমাদের এই ছকটা পূরণ করা অবস্থায় বিস্তারিত উত্তর সহ দেখাই। তো শিক্ষার্থীরা, এখানে আমরা ছকটার উত্তর এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের ফান করা, গোসল করা, চাষাবাদ করা, রান্না করা ইত্যাদির কাজে ব্যবহার করা হয়। তো এটা দেওয়া ছিল। এরপর বায়ু। তো বায়ু কী কাজে ব্যবহার হয়? শ্বাসকার্য চালানো, যেমন অক্সিজেন নেওয়া, উদ্ভিদের খাদ্য তৈরি ইত্যাদি কাজে বায়ু ব্যবহার হয়। তো তোমরা বায়ুর যে বক্সটা রয়েছে সে বক্সে এই কথাটা লিখবে, মানে এই লেখাগুলো লিখবে। এরপর সূর্য। তো সূর্য কী কাজে ব্যবহার হয়? আলো ও তাপ পাওয়া যায়, উদ্ভিদের খাদ্য তৈরির প্রধান উৎস। এরপর মাটি, ফসল ফলানো, ঘরবাড়ি তৈরি, উদ্ভিদ বেঁচে থাকা। তো শিক্ষার্থীরা, এখানে এই ছকটার কোন জায়গায় কী লিখবে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এবার আমরা এর পরে আর কোনো ছক আছে কি না দেখি। তো আমরা একটু ধীরে ধীরে নিচে স্ক্রল করি। তো শিক্ষার্থীরা, এখানে আমরা আরেকটা ছক দেখতে পাচ্ছি। এখানে প্রথমে আমাদের এই ছকগুলো পূরণ করার জন্য কি করতে হবে সেটা কি বলা হয়েছে একটু আমরা দেখি। তো এখানে আমাদের প্রথমে বলা হয়েছে উপরের চিত্রটি ভালোভাবে পর্যবেক্ষণ করি। তারপর 2 নম্বরে বলা হয়েছে চিত্র অনুযায়ী উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে লেখো, মানে আমাদের লিখতে হবে। তো আমরা চিত্রটা প্রথমে দেখি। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের যে চিত্রটার কথা বলা হয়েছে সেই চিত্রটা হলো এটি। তো এই চিত্রটি থেকে আমাদের ওইখানে ওই যে চকটা দেখলাম ওই চকটাতে যে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো চিত্রটা থেকে আমাদের এগুলোর উত্তর দিতে হবে। যেমন এখানে বলা হয়েছে উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা। তো এরপর প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা। তো এখন তোমরা উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতার এ বক্সে কী লিখবে এবং প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতার এ বক্সে কী কী লিখবে, তো সেগুলোর উত্তর বিস্তারিত তোমাদের দেখাচ্ছি। তো শিক্ষার্থীরা, এগুলো তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই এখানে এগুলো ছক আকারে দেওয়া হয়েছে। এ ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় 100%ই আসে। তো আমরা কথা না বাড়িয়ে উত্তরগুলো দেখি। তো শিক্ষার্থীরা, এখানে আমরা ছকটার উত্তর দেখতে পাচ্ছি। তো এখানে তোমরা 1 নম্বর দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা। তো উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা যে বক্সটা আছে সে বক্সটাতে তোমরা এই কথাগুলো লিখবে। যেমন এখানে খাদ্য, অনেক প্রাণী বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে ফলমূল ও ঘাস বা লতাপাতা আহার করে। এরপর অক্সিজেন, প্রাণীর শ্বাসকার্য চালানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন উদ্ভিদ থেকে পায়। এরপর আশ্রয়, অনেক প্রাণী যেমন পাখি, বানর উদ্ভিদে বা গাছে তাদের বাসস্থান তৈরি করে থাকে। তো শিক্ষার্থীরা, উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা যে বক্স রয়েছে সেই বক্সে তোমরা এই কথাগুলো লিখবে, মানে এই বক্সটা তোমরা স্ক্রিনে যে বক্স দেখতে পাচ্ছ এই বক্সটা। এরপর 2 নম্বর বক্সে প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা এ বক্সে তোমরা লিখবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড, উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে। তারপর পুষ্টি, প্রাণীর মৃতদেহ বা মলমূত্র মাটিতে মিশে প্রাকৃতিক সার তৈরি করে যা উদ্ভিদ পুষ্টি হিসেবে গ্রহণ করে।
এরপর পরাগায়ন ও বংশবৃদ্ধি। অনেক প্রাণী বা পতঙ্গ উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে, যা উদ্ভিদের বংশবৃদ্ধির জন্য অপরিহার্য। এরপর বীজের বিস্তরণ। প্রাণীর মাধ্যমে উদ্ভিদের বীজ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং নতুন চারা জন্মায়। তো শিক্ষার্থীরা তোমরা এর পরের বক্সে এ কথাগুলো লিখবে। তো তোমরা সারসংক্ষেপ এখানে দেখতে পাচ্ছ, উদ্ভিদ ও প্রাণী এ পারস্পরিক নির্ভরশীলতা প্রকৃতির ভারসাম্য সৌন্দর্য রক্ষা করতে সাহায্য করে। তো শিক্ষার্থীরা তোমাদের বইয়ে সারসংক্ষেপ আরও বড় রয়েছে, তো এত বড় করে না লিখে এখানে আমি তোমাদের ছোটোভাবে যে সারসংক্ষেপটা দিয়েছি এটা লিখলে হবে। তো আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। এরপর আমরা দেখি আর কোনো ছক আছে কি না। তো শিক্ষার্থীরা এখানে আমরা আরেকটা ছক দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের কি বলা হয়েছে একটু দেখি। এক, ধারণা চিত্রটির পাকা স্থানে উদ্ভিদ, প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে লেখো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা। তো এখানে আমরা কিছু বক্স দেখতে পাচ্ছি। তারপর প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি মানুষের উপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা। তো শিক্ষার্থীরা এখানে আমরা প্রত্যেক পয়েন্টের জন্য 6টা করে বক্স দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের এই বক্সগুলোতে কী লিখতে হবে, তোমাদের সুন্দর করে বক্স আকারে বিস্তারিত এই প্রশ্নটার উত্তর দেখাই। তো শিক্ষার্থীরা এখানে আমরা এই বক্সটার উত্তর দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের 6টা বক্স ছিল, প্রত্যেক পয়েন্টের জন্য 6টা করে বক্স ছিল। তো আমরা এখানে 6টা বক্সের উত্তরই দেখব এখন। তো এখানে আমাদের প্রথম বক্স, উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা। মানুষ উদ্ভিদ থেকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করে। এরপর প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা। মানুষ প্রাণীর মাংস, ডিম ও দুধ পুষ্টিকর খাদ্য হিসেবে গ্রহণ করে। এরপর মানুষের উপর উদ্ভিদ ও প্রাণী নির্ভরশীলতা। মানুষ শ্বাস ত্যাগের সময় কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, যা উদ্ভিদ খাদ্য তৈরিতে ব্যবহার করে। তো শিক্ষার্থীরা এরপর 2 নম্বর বক্সে উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা। মানুষ খাদ্য হিসেবে উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন ফলমূল, শাকসবজি খায়। এরপর প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা। পশম, চামড়া বা রেশম থেকে মানুষ পরিধানের জন্য কাপড় ও জুতো পায়। এরপর মানুষের উপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা। মানুষ উদ্ভিদের চারা রোপণ ও নিয়মিত যত্ন নেওয়ার মাধ্যমে তাদের বেড়ে উঠতে সাহায্য করে। এরপর 3 নম্বর বক্স, উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা। ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরির জন্য মানুষ উদ্ভিদ থেকে কাঠ ও বাঁশ সংগ্রহ করে। প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা। গরু, মহিষ বা ঘোড়াকে মানুষ যাতায়াত এবং পণ্য পরিবহনের কাজে ব্যবহার করে। মানুষের উপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা। মানুষ গৃহপালিত প্রাণীর নিরাপদ বাসস্থান ও নিয়মিত খাবারের ব্যবস্থা নিশ্চিত করে। তো শিক্ষার্থীরা এখানে তোমরা এগুলো চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো, যে তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে, অথবা আমার সাথে তোমরা এগুলো একটু বিস্তারিত বুঝার চেষ্টা করো। তো শিক্ষার্থীরা এরপর তোমাদের 4 নম্বর বক্স, ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরির জন্য মানুষ উদ্ভিদ থেকে কাঠ ও বাঁশ সংগ্রহ করে। গরু, মহিষ বা ঘোড়াকে মানুষ যাতায়াত এবং পণ্য ব্যবহারের কাজে ব্যবহার করে। মানুষ গৃহপালিত প্রাণীর নিরাপদ বাসস্থান ও নিয়মিত খাবারের ব্যবস্থা করে। এরপর 5 নম্বর, জামা কাপড় তৈরির কাঁচামাল হিসেবে মানুষ উদ্ভিদের আঁশ যেমন তুলা, পাট ব্যবহার করে। তারপর প্রাণীর হাড়, শিং ও খোলস ব্যবহার করে মানুষ বিভিন্ন শৌখিন ও প্রয়োজনীয় জিনিস তৈরি করে। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে পরোক্ষভাবে উদ্ভিদের পরাগায়ন ও বীজের বিস্তরণ ঘটে। এরপর ওষুধ তৈরির উপকরণ হিসেবে 6 নম্বর বক্স, ওষুধ তৈরির উপকরণ হিসেবে মানুষ বিভিন্ন ভেষজ উদ্ভিদ ব্যবহার করে। লাঙল টানা বা চাষাবাদের কাজে মানুষ প্রাণীর শক্তিকে ব্যবহার করে। মানুষ বন্যপ্রাণী ও বনভূমি সংরক্ষণের মাধ্যমে প্রকৃতিতে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সাহায্য করে। তো শিক্ষার্থীরা এখানে তোমরা আশা করি এতক্ষণে বুঝে গেছো তোমরা কোন বক্সে কী কী লিখবে। তো শিক্ষার্থীরা এরপর আমরা ধীরে ধীরে আরেকটু নিচে স্ক্রল করি, আমরা দেখি তোমাদের এই অধ্যায়ে আর কোনো চক পূরণ রয়েছে কিনা, মানে আমাদের পূরণ করার মতো আর কোনো ধরনের চক রয়েছে কিনা আমরা দেখি। তো আমরা একটু ধীরে ধীরে নিচে স্ক্রল করি। তো শিক্ষার্থীরা এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের বলা হয়েছে, মনে করি আমাদের দেশের গড় তাপমাত্রা মারাত্মকভাবে বেড়ে গেল, এর ফলে কি কি সমস্যা তৈরি হতে পারে তা নিচের খালি জায়গায় লিখো। তো শিক্ষার্থীরা এখানে আমরা এই চকটা দেখতে পাচ্ছি, এখানে একটা গোলকভাবে আমাদের এই চকটা দেওয়া হয়েছে, যেমন পরিবেশের তাপমাত্রা অনেক বেড়ে গেল, এটা মাঝখানে রয়েছে। এখানে আমরা 1, 2, 3, 4, 5, 6টা খালি বক্স দেখতে পাচ্ছি। তো এই 6টা বক্সে কী কী বসবে তোমাদের বিস্তারিত উত্তর এখন দেখাই। তো শিক্ষার্থীরা আমরা ওই চিত্রে
পরিবেশের তাপমাত্রা অনেক বেড়ে গেলে কী কী সমস্যা হতে পারে সেই চিত্রে আমরা 6টা বক্স দেখেছি। এখানে তোমরা এই 6টা বক্সে কী কী লিখবে এখন তোমাদের দেখাই। তো এখানে তোমরা 1 নাম্বার বক্সে লিখবে তাপমাত্রা বৃদ্ধির ক্ষতিকর প্রভাব। 1 নাম্বার বক্সে তোমরা লিখবে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের উচ্চতা বেড়ে যাবে। তারপর 2 নাম্বার বক্সে তোমরা লিখবে নিম্নভূমি প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হতে পারে। তারপর 3 নাম্বার বক্সে তোমরা লিখবে তীব্র খরা দেখা দিতে পারে এবং ফসলের ক্ষতি হতে পারে। তো এরপর শিক্ষার্থীরা তোমরা 4 নাম্বার বক্সে লিখবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের প্রকোপ বাড়বে। এরপর 5 নাম্বার বক্সে তোমরা লিখবে অনেক প্রাণী ও উদ্ভিদ তাদের প্রাকৃতিক আবাসস্থল হারিয়ে বিলুপ্ত হতে পারে। এরপর তোমরা 6 নাম্বার বক্সে লিখবে মানুষ ও জীবজগতের অস্তিত্ব চরম হুমকির মুখে পড়বে। তো শিক্ষার্থীরা আমরা এই ছকের যে চিত্রটা দেখলাম, যে প্রবাহ চিত্রটা দেখলাম, এই চিত্রে তোমরা 6টা বক্স দেখেছ। এই 6টা বক্সে এখানে আমি তোমাদের 1 2 3 4 5 6 করে যেভাবে দেখিয়ে দিয়েছি তোমরা এভাবে এই চিত্রটা পূরণ করবে। তো প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটার উত্তরও পেয়ে গেছো। তো এরপর এখানে আমাদের রয়েছে অনুশীলনী। তো এখন আমরা দেখব অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর। তো আমরা অনুশীলনীতে এসেছি, এখন আমরা এই অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর দেখব। অনুশীলনীতে তোমাদের প্রথমে 1 নাম্বার রয়েছে সঠিক উত্তরের টিক চিহ্ন দিই। তো এখানে আমরা কিছু এমসিকিউ দেখতে পাচ্ছি। এই এমসিকিউগুলোতে সঠিকগুলোতে আমাদের টিক চিহ্ন দিতে হবে। যেমন এখানে ক নাম্বার জীবজগতে সকল শক্তির উৎস কী? তো এখানে সঠিক উত্তর হবে সূর্য। তো এখানে আমরা সূর্যতে একটা টিক চিহ্ন দিই। জীবজগতে সকল শক্তির উৎস হলো সূর্য। তো এটা অবশ্যই মনে রাখবে। এরপর খ নাম্বার নিচের কোন উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল? তো খ নাম্বার প্রশ্নটির উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। তো এখানে আমরা কার্বন ডাইঅক্সাইডে একটা টিক চিহ্ন দিই। নিচের যে উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল সেটি হলো কার্বন ডাইঅক্সাইড, কারণ আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেগুলো উদ্ভিদ গ্রহণ করে উদ্ভিদ বেঁচে থাকে। এরপর গ নাম্বার খাদ্য শৃঙ্খলের উৎপাদক কোনটি? তো ঘ নাম্বার প্রশ্নের উত্তর হবে সবুজ উদ্ভিদ। খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদ হলো উৎপাদক। তো এখানে আমরা সবুজ উদ্ভিদের উপর একটা টিক চিহ্ন দিই। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এখানে 3টা এমসিকিউ ছিল। এই 3টা এমসিকিউ আশা করি তোমাদের উত্তর সহ দেখিয়ে দিতে পেরেছি। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বারে তোমাদের বলা হয়েছে শূন্যস্থান পূরণ। তো শূন্যস্থান পূরণে আমাদের কি করার জন্য বলা হয়েছে আমরা একটু দেখি। তো এখানে আমাদের বলা হয়েছে নিচের শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। তো এখানে আমরা নিচে 5টি শব্দ দেখতে পাচ্ছি। এই 5টি শব্দ থেকে যে কোনো 3টি শব্দ এই শূন্যস্থানে বসবে। তো আমরা সঠিক শব্দগুলো মানে সঠিক 3টি শব্দ এখান থেকে খুঁজে আমাদের নিচের শূন্যস্থানে বসাতে হবে। তো এখানে আমরা শব্দগুলো দেখতে পাচ্ছি পাখি, উৎপাদক, তৃণভোজী, মাছ, মৌমাছি। তো শিক্ষার্থীরা এখানে আমাদের ক নাম্বার খাদ্য শৃঙ্খলের সবুজ উদ্ভিদকে বলা হয়। তো শিক্ষার্থীরা এখানে খালি জায়গায় কী বসবে? উৎপাদক। খাদ্য শৃঙ্খলের সবুজ উদ্ভিদকে বলা হয় উৎপাদক। তো এটা আমরা পড়েছি। তো এখানে তোমাদের ক নাম্বারের খালি জায়গায় বসবে উৎপাদক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের খ নাম্বার ড্যাশ প্রাণী হলো প্রথম শ্রেণীর খাদক। তো এখানে খালি জায়গায় কী বসবে? তৃণভোজী। তৃণভোজী প্রাণী হলো প্রথম শ্রেণীর খাদক। তো এখানে তোমাদের খ নাম্বারের খালি জায়গায় কী বসবে? তৃণভোজী। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের ঘ নাম্বার উদ্ভিদের বীজের বিস্তরণে সাহায্য করে। তো শিক্ষার্থীরা এখানে তোমরা ঘ নাম্বারের খালি জায়গায় লিখতে পারো পাখি। উদ্ভিদের বীজের বিস্তরণে সাহায্য করে পাখি। তো এখানে তোমরা মৌমাছিও লিখতে পারো, তবে আমার মতে তোমাদের বই অনুযায়ী এখানে তোমরা ফাঁকি লিখলেই সেরা হবে। তো এখানে তোমরা ঘ নাম্বারে লিখবে উদ্ভিদের বীজের বিস্তরণে সাহায্য করে ফাঁকি। তো খালি জায়গায় কী লিখবে? ফাঁকি। তো তোমাদের জিনিসটা আরেকবার পড়ে শুনিয়ে দিই। তো এখানে ক নাম্বার খাদ্য শৃঙ্খলের সবুজ উদ্ভিদকে বলা হয় উৎপাদক। তো এখানে খালি জায়গায় কী বসবে? উৎপাদক। এরপর খ নাম্বার তৃণভোজী প্রাণী হলো প্রথম শ্রেণীর খাদক। তো এখানে খ নাম্বারে খালি জায়গায় কী বসবে? তৃণভোজী। এরপর ঘ নাম্বার উদ্ভিদের বীজের বিস্তরণে সাহায্য করে ফাঁকি। তো এখানে খালি জায়গায় কী বসবে? ফাঁকি। তো শিক্ষার্থীরা এখানে আমাদের 2 নাম্বারের শূন্যস্থানের উত্তরও বিস্তারিত আশা করি দেখা হয়ে গেল। এরপর 3 নাম্বার বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তো এখানে ক নাম্বার উদ্ভিদ কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। তো এরপর ঘ নাম্বার প্রশ্ন উদ্ভিদ বংশবৃদ্ধির জন্য প্রাণীর উপর কীভাবে নির্ভরশীল। এরপর ঘ নাম্বার প্রশ্ন নিকট পরিবেশে দেখা যায় এমন একটি খাদ্য শৃঙ্খলের প্রবাহচিত্র তৈরি করি। তো শিক্ষার্থীরা এখানে আমাদের 3 নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্নে 3টা প্রশ্ন দেখা হলো। এখন আমি তোমাদের এই 3টা প্রশ্নের উত্তর আগে দেখাই। তো শিক্ষার্থীরা এখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। এখানে ক নাম্বার উদ্ভিদ কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। তো এই প্রশ্নটার উত্তর উদ্ভিদ খাদ্য তৈরির জন্য জড়বস্তু সূর্যের আলো, পানি ও বায়ুর কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে। এছাড়াও মাটিতে জন্মানোর জন্য উদ্ভিদ মাটির খনিজ লবণের উপর নির্ভর করে। তো শিক্ষার্থীরা এখানে ক নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে গেছে উদ্ভিদ কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। এরপর খ নাম্বার উদ্ভিদ বংশবৃদ্ধির জন্য প্রাণীর উপর কীভাবে নির্ভরশীল। তো এই প্রশ্নটার উত্তর উদ্ভিদ বংশবৃদ্ধির জন্য পরাগায়ন প্রয়োজন, যা পাখি, মৌমাছি বা অন্যান্য পতঙ্গ সম্পূর্ণ করে। এছাড়া প্রাণীর মাধ্যমে
বীজের বিস্তরণ ঘটে যা দূরে নতুন চারা জন্মাতে সাহায্য করে। তো শিক্ষার্থীরা এখানে তোমরা 3 নম্বরের ক এবং খয়ের উত্তর পেয়ে গেছো। এরপর ঘ নাম্বার। তো এখানে গ নাম্বার প্রশ্ন, নিকট পরিবেশে দেখা যায় এমন একটি খাদ্য শৃঙ্খলের প্রবাহচিত্র তৈরি করি। তো এখানে নিকট পরিবেশে আমাদের নিকট পরিবেশে যে ধরনের পরিবেশ দেখা যায় সে পরিবেশের একটা খাদ্য শৃঙ্খল এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ঘাস ফড়িং ঘাস খায় ঘাস ফড়িং এবং ঘাস ফড়িংকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ এবং সাপকে খায় ঈগল। তো এটা হলো বেশ পরিচিত একটি খাদ্য শৃঙ্খলের প্রবাহচিত্র। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ঘ নাম্বার প্রশ্নটার উত্তর হলো এটা। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের অনুশীলনীতে এর পরের প্রশ্নে যাই। তো শিক্ষার্থীরা আমরা এরপর 4 নম্বরে দেখতে পাচ্ছি বর্ণনামূলক উত্তর প্রশ্ন। তো এখানে আমাদের ক নাম্বার প্রশ্ন, উদ্ভিদের উপর মানুষ অন্যান্য প্রাণী কিভাবে নির্ভরশীল। তো এটি ছিল ক নাম্বার প্রশ্ন। এরপর এখানে আমাদের খ নাম্বার প্রশ্ন, পরিবেশের উপাদানগুলো ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন। এরপর ঘ নাম্বার প্রশ্ন, প্রাণী ও উদ্ভিদের পারস্পরিক নির্ভরতার আলোকে জীবজগতে শক্তির প্রবাহ বর্ণনা করি। তো শিক্ষার্থীরা আমরা এখানে বর্ণনামূলক প্রশ্নের 3টা প্রশ্ন দেখতে পাচ্ছি। এখন আমি তোমাদের এই 3টা প্রশ্নের উত্তর দেখাই। তো শিক্ষার্থীরা তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর খুব ছোট করে একদম সহজভাবে তৈরি করা হয়েছে। তো তোমরা এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই শিখে নিবে। তো এখানে আমাদের বর্ণনামূলক প্রশ্নের ক নাম্বার প্রশ্ন, উদ্ভিদের উপর মানুষ ও অন্যান্য প্রাণী কিভাবে নির্ভরশীল। তো এই প্রশ্নটার উত্তর হবে, মানুষ ও অন্যান্য প্রাণী বেঁচে থাকার জন্য সরাসরি উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ থেকে তারা অক্সিজেন পায় এবং খাদ্য হিসেবে ফলমূল ও শাকসবজি গ্রহণ করে। এছাড়া মানুষ ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরিতে উদ্ভিদের কাঠ ব্যবহার করে এবং অনেক প্রাণী উদ্ভিদে আশ্রয় নেয়। তো শিক্ষার্থীরা এটা ছিল তোমাদের বর্ণনামূলক প্রশ্নের ক নাম্বার প্রশ্নের উত্তর। এরপর খ নাম্বার প্রশ্ন, পরিবেশে উপাদানগুলোর ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন। তো খ নাম্বার প্রশ্নটার উত্তর হলো, পরিবেশের জীব ও জড় উপাদানের মধ্যে একটি নিবিড় যোগসূত্র রয়েছে। কোনো একটি উপাদান বলতে যেমন বনভূমি ধ্বংস বা বায়ু দূষণ ইত্যাদি হলে পুরো পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়। এতে খাদ্য শৃঙ্খল নষ্ট হয় এবং প্রলয়ঙ্করী প্রাকৃতিক দুর্যোগ ঘটে, জীবজগৎ হুমকির মুখে পড়তে পারে। তো শিক্ষার্থীরা এটি ছিল তোমাদের খ নাম্বার প্রশ্নটি এবং সেটির উত্তর। এরপর ঘ নাম্বার প্রশ্ন, প্রাণী ও উদ্ভিদের পারস্পরিক নির্ভরতার আলোকে জীবজগতে শক্তি প্রবাহ বর্ণনা করি। তো শিক্ষার্থীরা ঘ নাম্বার প্রশ্নটির উত্তর, শক্তির প্রধান উৎস সূর্য। সবুজ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। এই উদ্ভিদ যখন প্রাণী যেমন হরিণ খায় তখন শক্তি উদ্ভিদের দেহে থেকে প্রাণীর দেহে যায়। আবার বড় প্রাণী ছোট প্রাণীকে খেলে সেই শক্তি সঞ্চারিত হয়। এভাবে উৎপাদক থেকে খাদ্যকে শক্তি প্রবাহিত হওয়ার প্রক্রিয়াকে শক্তি প্রবাহ বলে। তো শিক্ষার্থীরা এটি ছিল তোমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর। তো ঘ নাম্বার প্রশ্নের উত্তর তোমাদের জন্য খুব ছোট করে দেওয়া হয়েছে। তো তোমরা চাইলে এই প্রশ্নের উত্তরের সাথে আরও কিছু তোমরা লিখতে পারো। তো তোমরা যত বেশি লিখবে তত তোমরা নাম্বার পাবে। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে তোমরা মূল বিষয়টা বোঝার জন্য আমি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর ছোটোভাবে দিয়েছি। তো ছোটোভাবে দেওয়ার আরেকটা কারণ হলো তোমরা যাতে এই প্রশ্নগুলোর উত্তর সহজে শিখে নিতে পারো অথবা মুখস্থ করে নিতে পারো। আশা করি বুঝতে পেরেছ। তো প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, এটি ছিল তোমাদের 2026 সালের প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 2 বিস্তারিত একটি ক্লাস। তো এর পরের ভিডিওতে আমরা তোমাদের এর পরবর্তী অধ্যায়গুলোর এভাবে বিস্তারিত ক্লাস নিয়ে আসবো। সেই ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ক্লাসটি তোমাদের আশা করি ভালো লেগেছে এবং তোমাদের উপকারে এসেছে। যদি উপকার এবং ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এই ক্লাসের ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবে। তো শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।